তাহলে আমরা দেখলাম রেডিয়ান। রেডিয়ান দিয়ে আমরা কোণ পরিমাপ করব এবং কৌণিক সরণকে, সরণ হচ্ছে কোণের পরিমাণ। বৃত্তাকার পথেও কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই তার হচ্ছে কৌণিক সরণ। এখন যেহেতু কৌণিক সরণ আছে তাহলে কৌণিক বেগও থাকার কথা নাকি? যেরকম রৈখিক সরণ রৈখিক বেগ আছে, তাহলে কৌণিক সরণ কৌণিক বেগও আছে। তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে এরকম ঘুরতেছে একটা বিন্দুকে কেন্দ্র করে। এখন সে আছে হচ্ছে এই বিন্দুতে, আর ব্যাসার্ধ পথে ঘুরতেছে, গেল হচ্ছে টি সময় পরে সে বি বিন্দুতে অবস্থান করতেছে গেল। তাহলে সেখানে সে কৌণিক দূরত্ব কতটুকু অবলম্বন করলো? থিটা। তাহলে এক্ষেত্রে আমরা কৌণিক সরণ থিটা যদি হয় তাহলে কৌণিক বেগটা কত হবে? কৌণিক বেগ, কৌণিক সরণের হারকে বলা হবে কৌণিক বেগ নাকি? তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে? কৌণিক সরণ কত হচ্ছে? কৌণিক সরণ হচ্ছে থিটা, একক সময়ে যতটুকু কৌণিক সরণ হলো। এটা হবে কখন? থিটা বাই টি আমরা যখন লিখবো তখন সেটা হবে সুষম বেগের ক্ষেত্রে। বেগটা যদি সুষম হয়, সুষম কৌণিক বেগ হয়। কিন্তু সুষম যদি না হয়, অসম হয়, একবার বাড়তেছে কোথায় কোথায় কম, কম কোথায় বেশি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কৌণিক বেগটাকে ওই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলে ডি ওমেগা, সরি, ওমেগা সমান লিখবো হচ্ছে তোমার কৌণিক বেগের সংখ্যাটা তখন হবে ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, মানে ক্যালকুলাস দিয়ে একক সময়ে কোণের পরিবর্তনের হার। যখন বেগটা কি হবে? অসম হবে, তখন সেক্ষেত্রে আমরা এটা লিখবো। বুঝা গেছে? তাহলে এই দুইটা থেকে যাই করো না কেন, এখান থেকে আমাদের যে এককটা আসবে, এককটা কি আসবে? একক ওমেগা সমান কত আসলো? থিটা, থিটার একক কত? রেডিয়ান, আর ডিভাইডেড বাই টি, তার মানে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা বা কৌণিক বেগ বা কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন দেখো আমাদের কৌণিক বেগের মাত্রা সমীকরণটা কি লেখা যায়? মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ আর ওমেগা, আমি ওয়ালাইকুম একটু আসসালাম। মিস করছি স্যার, হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, এটা বুঝতে পারবো, অসুবিধা নাই। তাহলে দেখো এখানে ওমেগা, ওমেগা মানে হচ্ছে তোমার মাত্রা সমীকরণ আমরা লিখতেছি, তাহলে মাত্রা লিখতে গেলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এখানে ওমেগা মানে এখানে উপরে কত আছে? থিটা বাই টি আছে। থিটা মানে কত? থিটা মানে এর আগে আমরা লিখছি থিটা মানে তোমার ওই এ বি বাই আর না? থিটা মানে এ বি বাই আর। তাহলে এ বি বাই আরটাই আমরা এখানে বসাই দিই। তাহলে থিটা মানে হচ্ছে এ বি ডিভাইডেড বাই আর, আর এখানে টি, টি আছে, টি এর মাত্রা সমীকরণ হচ্ছে টি। কারণ মাত্রা সমীকরণ আমরা লিখি কি দিয়ে? এম, এল আর টি ব্যবহার করে মাত্রা সমীকরণ লিখি, জানো তো? এম ভর, এম এল লেন্থ, টি হচ্ছে আর সময়, এই তিনটা তাপমাত্রার জন্য মাত্রা থিটা ব্যবহার সমীকরণ। করা হয় না, তাপমাত্রা। না, তাপমাত্রা লেখা হয় না, মাত্রা সমীকরণের ক্ষেত্রে আমরা এই তিনটা ব্যবহার করি। আর তাপমাত্রা যদি কোথাও থাকে তাহলে থিটা ব্যবহার করি, বুঝছো? আর টি হচ্ছে পরম তাপমাত্রা। কিন্তু আমরা যখন মাত্রা সমীকরণ লিখবো গতির ক্ষেত্রে তখন টি, এল আর এম ব্যবহার করবো, ভর, দৈর্ঘ্য, সময় ব্যবহার করবো। তাহলে এখানে দেখো এ বি আর এ আর, এই দুইটার মাত্রা, এটা তো এল এল, এল বাই এল না? ওই দুইটা কেটে গেল, নিচে টি থাকলো, তাহলে মানে এই দুইটা কেটে গেল, কেটে যে গিয়ে এখানে থাকলো আমাদের হচ্ছে ওয়ান আপন টি। তাহলে ওয়ান আপন টি মানে কত? টি ইনভার্স, তাই না? তাহলে ওমেগা, ওমেগা মানে হচ্ছে তোমার কৌণিক বেগের মাত্রা সমীকরণ আমরা পাই টি ইনভার্স। এটা কিন্তু পরীক্ষায় থাকে যে কৌণিক বেগের মাত্রা সমীকরণ টি ইনভার্স কিভাবে হয় দেখাও পার সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে একক, আর পার সেকেন্ড বা টি ইনভার্সটা হচ্ছে এর মাত্রা সমীকরণ। বোঝা গেছে কি? স্যার একটু কৌণিক বেগটা একটু বুঝাইয়া দেন। কৌণিক বেগ হচ্ছে রৈখিক বেগ মানে কি? রৈখিক বেগ মানে কি? রৈখিক বেগ মানে হচ্ছে সরল পথে না? রৈখিক বেগ মানে সরল পথে এস দূরত্ব জি অতিক্রম স্যার। করলো টি সময়, তাহলে রৈখিক বেগ ভি কত? এস বাই টি। তাহলে জি কৌণিক বেগ স্যার। ওমেগা মানে কত? রৈখিক সরণ না, কৌণিক সরণ বাই সময়, তাহলে একক সময়ে যতটুকু কৌণিক সরণ হলো সেটাই হবে হচ্ছে কি? কৌণিক বেগ। আর এখানে রৈখিক হ্যাঁ। সরণ বাই সময় ছিল। এটা সুষম বেগের, যদি এই বস্তুটা একই বেগে সুষম বেগে ঘুরতে থাকে
তাহলে সেই ক্ষেত্রে আমরা থিটা বাই টি সরাসরি লিখতে পারবো। কিন্তু অসমবেগ যদি হয়, বিভিন্ন জায়গায় কৌণিক সরণের হার বিভিন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করবো। দ্যাট ইজ অসমবেগের ক্ষেত্রে ডি থিটা বাই ডিটি দিয়ে লিখবো। বুঝছো? জি স্যার। তো এটা তোমার এইটাকে এখন আবার একক একক কত সেটা যদি লিখতে চাই, তাহলে কোণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, যে রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগের একক। আর মাত্রাটা তো দেখলে কিভাবে আমরা লিখলাম, ওই যে থিটা, জি তো স্যার। থিটার মানটা ওইভাবে বসাতে দেখলাম। এই আদনান কেটা, আদনান আহমেদ কে, এ কি কি আদনান কে আমি চিনতেছি না তো এটার নাম। আমার কাছে পরে কেউ আদনান নামে কেউ আছে নাকি? নাই তো মনে হচ্ছে। তাহলে এখানে শাহরিয়ার আছে, সবাই তো আছে, সাজিদ আছে, নাদিম আছে, শাহরিয়ার, সাকিব আছে, সাদমান, জিসাদ আছে, তৌফিক আছে, 1 2 3 4 5। তো আদনান কেডা? আদনান, আচ্ছা যাই হোক। তাহলে এখানে দেখো কৌণিক বেগটা আমরা শিখলাম। তাহলে কৌণিক বেগটা তোমার যদি এরকম হয় যে একটা বস্তু বৃত্তাকার পথে এরকম ঘুরতেছে, সে এ বিন্দুতে আছে, এ বিন্দু থেকে যাত্রা করলো, যাত্রা করে একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, তাহলে সে কতটুকু দূর কোন কৌণিক সরণ হলো, কতটুকু তার, কতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করলো? 2 পাই না, 360 ডিগ্রি বা 2 পাই দূরত্ব অতিক্রম করলো। তাহলে সেই ক্ষেত্রে তার কৌণিক সরণ কত হইলো? কৌণিক সরণ হচ্ছে 2 পাই। এবং একটা পূর্ণ ঘূর্ণন দিতে এই বিন্দু থেকে যাত্রা করে সে আবার এই বিন্দুতে আসতে ওই বস্তুটার যে সময় লাগবে তাকে বলা হবে টাইম পিরিয়ড, বা ওই বস্তু পর্যায়কাল। বোঝা গেছে? তাহলে দেখো, যখন পর্যায়কাল সময়ে টি এর মান যখন টি, তাহলে একটা পর্যায়কাল সময় মানে একটা পূর্ণ ঘূর্ণন দিতে সে কত দূরত্ব গেল? 2 পাই দূরত্ব গেল। তাহলে এখান থেকে ওমেগার মান কত হয় আমাদের? ওমেগার মান মানে থিটা বাই টি, থিটার মান হচ্ছে 2 পাই, এই যে এখানে 2 পাই ডিভাইডেড বাই টি মানে হচ্ছে টি। তাহলে ওমেগা মানে হচ্ছে তোমার 2 পাই ডিভাইডেড বাই টি। বুঝছো কি? তাহলে 2 পাই বাই টি, ওমেগা মানে 2 পাই বাই টি, এটা খেয়াল রাখবা। এই সমীকরণটা আমাদের খুব লাগে। আবার দেখো, কম্পাঙ্ক বা কম্পাঙ্ক কাকে বলা হয়? কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা একে ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি একে লেখে এফ দিয়ে অথবা এন দিয়ে লেখা হয়। ফ্রিকোয়েন্সি মানে কি? একটা ঘূর্ণায়মান বস্তু, ঘূর্ণায়মান বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ পাক সম্পন্ন করবে, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ পাক দিবে, তাহলে মনে করলাম ওই ঘূর্ণায়মান বস্তুটা এন সংখ্যক পাক দেয় কত সেকেন্ডে? টি সেকেন্ডে। টি সেকেন্ডে এন সংখ্যক পাক দেয়। তাহলে আমাদের সংজ্ঞা কি ফ্রিকোয়েন্সির? সংজ্ঞা হচ্ছে 1 সেকেন্ডে পাক সংখ্যা, 1 সেকেন্ডে পাক সংখ্যা। তাহলে ওই ঘূর্ণায়মান বস্তুটা এন সংখ্যক পাক টি সেকেন্ডে দিল। তাহলে দেখো টি সেকেন্ডে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে টি সেকেন্ডে পাক দেয় এন সংখ্যক, সুতরাং 1 সেকেন্ডে পাক দেয় কত? এন বাই টি সংখ্যক। এটাকেই বলা হবে ফ্রিকোয়েন্সি এফ। বোঝা গেছে কি? বা এন। তাহলে এন বা ফ্রিকোয়েন্সির একক, এর এককটা কি হচ্ছে? ফ্রিকোয়েন্সির একক এন মানে পাক, পাক সংখ্যা, বা বার বলে কতবার পাক দিল, বা ঘূর্ণন কতবার ঘূর্ণন দিল, এটাকে বলা হয় বাক, পাক বা বার বা ঘূর্ণন পার সেকেন্ড। মানে পার সেকেন্ডে 1 সেকেন্ডে যতবার সে ঘূর্ণন দিবে সেটাই তার ফ্রিকোয়েন্সি। এটাকে ইংরেজিতে একটা কথাই বলে, সেটা হচ্ছে সাইকেল, পাক বা ঘূর্ণন পার সেকেন্ড। দ্যাট ইজ সাইকেল পার সেকেন্ড বা ঘূর্ণন পার সেকেন্ড, একে বলা হচ্ছে হার্টস। বুঝছো? এটা লেখা হয় এইচ জেড দিয়ে। তার মানে 1 হার্টস মানে কত? 1 হার্টস মানে হচ্ছে 1 পাক বা 1 সাইকেল পার
সাইকেল মানে পাক বা ঘূর্ণন, সাইকেল পার সেকেন্ড। মানে কোনো ঘূর্ণায়মান বস্তু যদি 1 সেকেন্ডে একটা পাক দেয় তাহলে তাকে বলা হবে 1 হার্টজ। তাহলে আমি যদি বলি কোনো ঘূর্ণায়মান বস্তুর ফ্রিকোয়েন্সি 20 হার্টজ, তার মানে কি সে 20 বার পাক দিবে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কোনো বস্তু যদি 20 বার পাক দেয়, পূর্ণ ঘূর্ণন দেয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 20 হার্টজ। বোঝা গেছে কি? তাহলে জি এইখানে স্যার। দেখো, আবার আমরা টি এর সংজ্ঞা, পর্যায়কালের যে সংখ্যাটা দিলাম সেটা বললাম কি? বললাম যে একটা পূর্ণ ঘূর্ণন দিতে যত সময় লাগবে, তাহলে একটা পূর্ণ ঘূর্ণন দিতে যত সময় লাগবে তার মানেটা কি? সে দিছে কতগুলো এন সংখ্যক ঘূর্ণন দিছে টি সেকেন্ডে, কিন্তু আমি বলতেছি যে একটা পূর্ণ ঘূর্ণন দিতে যত সময় লাগবে, তাহলে সেকেন্ডটা ওইদিকে থাকবে, তাহলে এন টি পূর্ণ ঘূর্ণন দিতে সময় লাগলো টি সেকেন্ড। সুতরাং একটা পূর্ণ ঘূর্ণন দিতে সময় লাগলো কত? টি বাই এন সেকেন্ড না? একেই বলা হবে পর্যায়কাল টি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের ফ্রিকোয়েন্সি মানে কত? এন বাই টি। আর পর্যায়কাল মানে কত? টি বাই এন। দুইটা বিপরীত না নাকি? তাহলে এই দুইটা থেকে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা পর্যায়কাল আর ফ্রিকোয়েন্সি পরস্পর সরাসরি ব্যস্তানুপাতিক। এটা আমাদের সম্পর্ক, এটা খেয়াল রাখতে হবে, বুঝছো? একটা হচ্ছে 1 সেকেন্ডের পাক সংখ্যা, আর একটা হচ্ছে এক পাকে কত সেকেন্ড লাগবে সেটা। তাহলে এখান থেকে আমাদের এটা প্রমাণ হলো, মোটামুটি এই জিনিসগুলো আমাদের ঘূর্ণন গতিবিদ্যাতে লাগবে। তারপর দেখো, এটা গেল। আরেকটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণটা কি? কৌণিক ত্বরণ একে লেখা হচ্ছে আলফা দিয়ে লেখা হয়, কৌণিক ত্বরণ। তাহলে এই আলফা মানে হচ্ছে কি? আমরা ত্বরণের সংজ্ঞা কত জানি? এ ইকুয়াল টু বেগ বৃদ্ধির হার ডিভি বাই ডিটি দিয়ে লেখি না? মনে আছে? যদি জি অসম স্যার। হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। বুঝছো? কৌণিক বেগ বৃদ্ধির হার কে বলা হয় কৌণিক ত্বরণ। তো এখন এর এককটা কত? এর মানে কত? রেডিয়ান পার সেকেন্ড। পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, তার মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কৌণিক ত্বরণের একক কি? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো কি? এটা কৌণিক ত্বরণ গেল। তাহলে কৌণিক ত্বরণের এটা আমরা জানলাম। এখন রৈখিক বেগ, তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে ধরো, তাহলে রৈখিক বেগও আছে তার। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে রৈখিক বেগ কিভাবে থাকে? দেখো, এই যে বৃত্তাকার পথে একটা কণা ঘুরতেছে। আচ্ছা স্যার, এই যে কৌণিক বেগ কৌণিক ত্বরণ এগুলা বের করতে মানে ডিফারেন্সিয়েশন করতে হয় কেন? মানে এমনি থেকে সূত্র দিয়ে বের করা যাবে না? মানে ডিফারেন্সিয়েশন ছাড়া? ডিফারেন্সিয়েশন ছাড়া হ্যাঁ বের করা যাবে। পরিবর্তনের হার, তখন ডি ওমেগা মানে কি? তো পরিবর্তন হওয়া লাগবে না, বেগ বৃদ্ধি হওয়া লাগবে না। তাহলে মনে করো যে তোমার একটা বস্তু এরকম ঘুরতেছে, তাহলে তোমার এখানে তুমি আলফা বের করবা। তাহলে কৌণিক বেগটা এ বিন্দুতে কৌণিক বেগ হচ্ছে কত? ওমেগা এ। আর বি বিন্দুতে কৌণিক বেগ কত? ওমেগা বি। তাহলে এ থেকে বি তে সে টি সময়ে গেল, কৌণিক বেগ ওমেগা এ থেকে ওমেগা বি গেল। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে ইয়ে কত হবে? আলফা কত হবে? ওমেগা বি, কৌণিক বেগ বৃদ্ধির হার, তাহলে ওমেগা বি মাইনাস ওমেগা এ ডিভাইডেড বাই টি। এটা করা যাবে, সমস্যা নাই। বোঝা গেছে কি? জি স্যার। কিন্তু এটা কখন করব? এটা কখন করব? এটা যদি বেগ সুষম হয়, যদি কৌণিক বেগ বৃদ্ধি সুষম হয়, একই হারে বৃদ্ধি পায়, তাহলে করব। কিন্তু যদি অসম হয়, একই হারে বৃদ্ধি না পায়, তখন আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করব। বোঝা গেছে কি? জি স্যার। ওই আমরা এই যে এখানে কৌণিক বেগের ক্ষেত্রে কিন্তু তাই করছিলাম, যদি অসম হয় তাহলে এই যে আমরা ব্যবহার করবো হচ্ছে ডি থিটা বাই ডিটি। সমস্যা নেই। তাহলে এটা আমরা দেখলাম। এখন যদি বস্তুটা এইভাবে ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তাহলে সেই ক্ষেত্রে দেখো তার বেগটা, কৌণিক বেগ তো সমস্যা নাই। কৌণিক বেগ মানে হচ্ছে এখানে ছিল, এখানে আছে, এ বিন্দুতে ছিল, এ তারপরে গেল কোথায়? বি বিন্দুতে। তাহলে এ থেকে বি বিন্দুতে যখন সে গেল, এ বিন্দুতে তার একটা বেগ ছিল, তাই না? যদি আমরা কৌণিক বেগ বলি, তাহলে এ থেকে বিতে যাইতে যে বেগ ছিল, সেই ক্ষেত্রে এ থেকে বিতে যাইতে তার কৌণিক সরণের
হার, মানে স্মরণের পরিবর্তনের হারটাকে আমরা বলতেছিলাম কৌণিক বেগ। কিন্তু এ থেকে যে বৃত্তাকার পথে যে বস্তুটা আছে, বিভিন্ন পথে আছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বস্তুটা আছে, এবং পরিধির উপর দিয়ে সে তার গতি সমাধা করতেছে। অতএব এখানে প্রত্যেকটা বিন্দুতে তার একটা রৈখিক বেগ আছে। রৈখিক বেগটা কত হবে? ওই বিন্দুতে তোমাকে কি করতে হবে? ওই বিন্দুতে একটা স্পর্শক টানলে ওই স্পর্শক বরাবর হবে ওই বিন্দুর রৈখিক বেগের দিক। দ্যাট ইজ এই পয়েন্টে রৈখিক বেগের দিক হবে এই পয়েন্টে একটা স্পর্শক টানলে এই বরাবর। বি পয়েন্টে কত হবে? বি তে কি করতে হবে আমাকে? একটা বি পয়েন্টে বেগ চাইলে বি বরাবর একটা আমাকে স্পর্শক টানতে হবে। তাহলে বি বিন্দুতে রৈখিক বেগ হচ্ছে ওই বরাবর। আমি যদি এই পয়েন্টে যাই তাহলে এখানে একটা কি আঁকাবো? একটা স্পর্শক আঁকাতে হবে এই পয়েন্টে সি বিন্দুতে, তাহলে বিসি। আমি যদি এই বিন্দুতে রৈখিক বেগটা বাই করতে চাই তাহলে এখানে কি করতে হবে? একটা স্পর্শক টানতে হবে, এটা হবে হচ্ছে ভিডি। তাহলে বোঝা গেল কি রৈখিক বেগটা কিভাবে পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, জি স্যার। তাহলে রৈখিক বেগ বৃত্তাকার পথে, কিন্তু ওই বৃত্তাকার পথটাই হচ্ছে তোমার রেখা, এবং তার উপর প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন যখনই হবে তখন সেটা কি আমরা কৌণিক বেগ বলতে পারবো? তখন রৈখিক বেগ বলতে পারবো? রৈখিক বেগ না বলে রৈখিক দ্রুতি বলতে হবে, কারণ মানের বেগের দিকের পরিবর্তন হচ্ছে সব সময়। আচ্ছা, সেটা আলোচনা করছি। কিন্তু এইখানে তাহলে এই যে বেগ, এখানে একটা ওমেগাও আছে, কৌণিক বেগও আছে, আবার রৈখিক বেগও আছে। তাহলে এই রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা কি, এটা আমরা একটু দেখব। সম্পর্ক হচ্ছে কার কার ভিতরে? কৌণিক বেগ এবং রৈখিক বেগের ভিতরে। বুঝা গেছে? তাহলে দেখো, যেহেতু এটা তলে একটা গতি সম্পাদন করছে, তাহলে এটা কয় ডাইমেনশনাল গতি? 2 ডাইমেনশনাল না? তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস থাকা দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে এটা যদি কল্পনা করি, একটা বৃত্তাকার পথে, এরকম বৃত্তাকার পথে এটা এরকম ভূমির সমান্তরালে ঘুরতেছে একটা বস্তু, তার গতি সম্পাদন করতেছে। তাহলে তার কেন্দ্রে একটা অক্ষ যদি আমরা বিবেচনা করি, অক্ষটা কেন্দ্রগামী একটা রেখা হবে। ওই কেন্দ্রগামী রেখা কিন্তু ওই তলের সাথে কি হবে? লম্ব বরাবর, তাই তো? তাহলে এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, এবং এখানে যেহেতু 2 ডাইমেনশন, তাহলে এখানে আমরা একটা এক্স অ্যাক্সিস ধরলাম। তাহলে একটা আমরা এই বস্তুটা ঘুরতেছে এই বৃত্তাকার পথে, বৃত্তাকার পথের যে কোনো জায়গায় থাকতে পারে। আমি মনে করলাম এইখানে বস্তুটা আছে। তাহলে আমরা যেহেতু অক্ষের সাপেক্ষে গণনা করছি, তাহলে ওই বিন্দুটার দূরত্ব এই অক্ষ থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এটা একটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, তাই না? এবং এইটা একটা, যদি এখানকার এই যে ওই বিন্দুতে পি বিন্দুতে যে বস্তুটা অবস্থিত, পি বিন্দুতে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, তাহলে বৃত্তের এই ব্যাসার্ধটুকু কতটুকু? এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা কোণ উৎপন্ন করে এখানে, তাহলে এটা কত হবে? আর সাইন থিটা না? যার সাথে কোণ নাই সেটা আর সাইন থিটা। এবং পি বিন্দুতে রৈখিক বেগের দিক কোন দিকে হবে? পি বিন্দুর সাথে স্পর্শক বরাবর ভি। ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে দেখো আমাদের রৈখিক বেগ ভি এর মান কত এবং কৌণিক বেগের মান কত, সেটা আমরা বের করে রিলেশনটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা জানি রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত? এই যে পরিধি, পরিধির সমান দূরত্ব, তাহলে পরিধি ডিভাইডেড বাই এই একটা পূর্ণ পাক দিয়ে আসতে যে সময় লাগবে, মনে করো টি সময় লাগবে, তার মানে কি পর্যায়কাল সময় টি, তাই না? একটা পূর্ণ পাক দিতেই তো সে কত পরিধি পরিমাণ যাবে। আর পরিধি মানে কত? পরিধি মানে আমরা জানি 2 পাই আর, কিন্তু এখানে আছে কত? আর সাইন থিটা। তার মানে আমরা লিখতে পারি 2 পাই আর সাইন থিটা ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে 2 পাই ডিভাইডেড বাই টি এই আলাদা করে লিখলাম, এবং এখানে আর সাইন থিটা লিখলাম। তাহলে এখানে আমরা কত পাবো? 2 পাই বাই টি মানে ওমেগা। আমরা এর আগে করলাম, করলাম না? ওমেগা আর সাইন থিটা। তাহলে এখানে যদি আমরা একক ভেক্টর ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ভেক্টর চিহ্ন এটা ভি এর মান, তাহলে এখানে 1 আছে, এবং 1 কে যদি ইউনিট ভেক্টর ধরি, ওমেগা আর যদি ভেক্টর হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভি সমান ওমেগা ক্রস আর।
যেহেতু আমরা জানি a ক্রস b সমান হচ্ছে a b সাইন থিটা, তাই জানি না, ইন্টু একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে মান কত, মান মানে তো 1, তাহলে এখানে তো একটা 1 আছেই, তাহলে একে আমরা ওমেগা ক্রস আর লিখতে পারবো। তাহলে v ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এখন v এর দিক কোন দিকে বা ওমেগা ক্রস আর এর দিক কোন দিকে, এটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব? a ক্রস b দিক কোন দিকে, এটা আমরা কিভাবে হিসাব করি? ডাইন হাতি স্ক্রু নিয়ম না? কি স্কুল নিয়ম? ডাইন হাতি স্ক্রু নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আমরা ভি এর দিক হিসাব করব বা ওমেগা ক্রস আর এর দিক হিসাব করব। তাহলে ডাইন হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী ওমেগার দিক কোন দিকে হয়, ওমেগা ক্রস আর এর দিক কোন দিকে হয়, ভি এর দিক কোন দিকে হয়? ওমেগা এবং আর যে দিকে অবস্থিত তার দিকে, সে তার সাথে লম্ব বরাবর। তাহলে ওমেগা আর যেদিকে অবস্থিত তার সাথে লম্ব বরাবর, তার মানে কোন দিকে হচ্ছে? তার মানে এই বরাবরই হয়। ডান হাতে স্ক্রু রাখলে এই বরাবরই হয়, কারণ এদিকে সে ঘুরতেছে ওমেগার দিকে এদিকে, আর এর সাথে লম্ব বরাবর যেটা হবে সেদিকে হবে এই বরাবর, দ্যাট ইজ অক্ষ বরাবর উপরের দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওমেগা ওমেগা একটা ভেক্টর রাশি, থিটা একটা ভেক্টর রাশি এবং আলফাও একটা ভেক্টর রাশি। তার মানে কোন বরাবর হবে? এই তিনটার মানই হবে ওই ঘূর্ণন অক্ষের সাথে ঠিক বরাবর। দ্যাট ইজ ঘূর্ণন অক্ষ যে বরাবর থাকবে ওই তলের সাথে লম্ব বরাবর, এবং ওই তলের সাথে লম্ব বরাবর ডান হাতি স্ক্রু যদি আমরা এখানে একটা রাখি, তাহলে ওই ডান হাতি স্ক্রুর সাথে এটা যদি ডাইন দিকে ঘুরাই, ডাইন দিকে যদি বস্তুটা ঘুরতে থাকে, তাহলে ওই তলের সাথে যদি আমরা একটা স্ক্রু রাখি ডাইন হাতি, তাহলে ডাইন হাতি স্ক্রুটা ডাইন দিকে ঘুরলে কোন দিকে যাবে? উপরের দিকে। স্ক্রু তো তাই যায়, তাহলে ওমেগা থিটার দিক হবে এই বরাবর, অক্ষ বরাবর বাইরের দিকে পজিটিভ, ওমেগার দিকে এদিকে হবে, আলফার দিকে এদিকে হবে। বুঝছো? তাহলে এই তিনটাকে বলা হয় ঘূর্ণন প্যারামিটার। কারণ ঘূর্ণন গতির ক্ষেত্রে এই তিনটা রাশি আমাদের খুবই জরুরি দরকার, এজন্য এই তিনটাকে বলা হয় ঘূর্ণন প্যারামিটার। তাহলে আমাদের বুঝতে হবে যে ঘূর্ণন প্যারামিটার গুলো কি রাশি? ভেক্টর রাশি। এবং এদের দিক কোন দিকে? যে তলে ঘুরতেছে, যে ঘূর্ণনরত বস্তু যে তল উৎপন্ন করলো সেই তলের সাথে লম্ব বরাবর বা অক্ষ বরাবর ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ণীত হবে। বোঝা গেছে কি? আচ্ছা স্যার, এই আচ্ছা, চিত্রের আর সাইন থিটা কিভাবে বের করলেন? ওইটুকু বুঝতে পারিনি। আর সাইন থিটা, হ্যাঁ জি স্যার। আর সাইন থিটা বের করলাম হচ্ছে এই যে এখানে 2 ডাইমেনশনাল, যেহেতু এটা তলে গতি সম্পাদন করতেছে, তাহলে 2 ডাইমেনশনাল এক্সিস আঁকাইলাম, এটা তো বুঝছো? তাহলে হ্যাঁ জি কোন স্যার। কোন বস্তুটা মনে করলাম কোন এক সময় পি বিন্দুতে আছে, তাহলে পি বিন্দুতে থাকা মানে কি? পি বিন্দুতে থাকা মানে হচ্ছে, তাহলে ওই বিন্দুটার অবস্থান যদি আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করতে যাই, তাহলে এই ইয়ে থেকে তোমার এই মূল বিন্দু থেকে আমরা একটা ভেক্টর আঁকাবো না? এটাই তো পজিশন ভেক্টর আর অবস্থান ভেক্টর। আর এই আরটা যদি থিটা কোণ উৎপন্ন করে, আর এখানে যদি আমরা একটা লম্ব টানি যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধর সাথে এটা একটা কি কোণ উৎপন্ন, কি ত্রিভুজ উৎপন্ন করলো? সমকোণী ত্রিভুজ না? সমকোণী, জি স্যার। সমকোণী ত্রিভুজ হলে পরে থিটার যার সাথে সেই এই অংশটা কত হবে? আর কস থিটা। আর বাদ বাকি অংশটা কি হবে? ও, আর আর সাইন সাইন থিটা না? থিটা। হ্যাঁ, এইভাবে আর সাইন থিটা হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, সহজ ভাষায় ভি ইকুয়াল টু ওমেগা আর, মানে থিটার মান যদি 90 ডিগ্রি হয়। স্যার এই স্যার স্যার হ্যাঁ বলো। স্যার নিচে স্যার নিচের চিত্রে ওই ভি এর দিক কোন দিকে, ওই ডান দিকে না বাম দিকে? এখানে ভি এর দিক নিচের হচ্ছে নিচে নিচে এটা, ভি এর দিক হচ্ছে তোমার ওই যে একদম স্পর্শ। শেষ শেষ ছবিটাতে। হ্যাঁ এই তো ভি এর দিক হচ্ছে, যদি আমরা এখানে ধরি এদিকে ঘুরতেছে না, এইভাবে ঘুরতেছে সে, যদি এখানে ধরি এখানে কি হবে? স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর এদিকে ভি এর দিক, মানে প্যারালালে, এটার প্যারালালে, এটার মানে এটা প্যারালালে। এটা ডান হাতি স্ক্রু না বাম হাতি স্ক্রু? ডান হাতি স্ক্রু, ডান হাতি, কারণ ক্রস গুণনের নিয়ম কোন কোন হাতি স্ক্রু, ডান না বাম? ডান। তাহলে এটাও ডান। ডান
চিত্রে তো এবার ওই হুম, কি হলো? স্যার চিত্র দেখে মনে হচ্ছে বাম হাতি স্ক্রু। না, ডাইন হাতি। তুমি আঙ্গুল রাখো না তুমি এই যে স্ক্রুটা তো আমরা উপরের দিকে রাখছি, উল্টা করে রাখছি না, উল্টা করে রাখতে হবে। তুমি ডাইন দিকে যদি ঘুরাও, এই যে ডাইন দিকে যদি ঘুরাই, তাহলে ডাইন দিকে ঘুরালে স্ক্রুটা কি উপরের দিকে উঠবে না? আর ডাইন হাতি স্ক্রু ডাইন দিকে ঘুরালে সে তো ভিতরে যায় বা উপরে ওঠে। তাহলে এটাই হবে থিটার দিক বা ওমেগার দিক বা আলফার দিক। বুঝছো? আর ভি কিন্তু লম্ব না, ভিটা কিন্তু স্পর্শক বরাবর, এটা খেয়াল রাখবো। এখানে চিত্র আঁকানো যাচ্ছে না তাই। ভি আর অক্ষ বা এই অক্ষটা, এটা কি পরস্পর কত ডিগ্রি? ভি আর অক্ষের ভিতরে কত ডিগ্রি বলো তো? ভি এর দিক আর অক্ষের দিক কত ডিগ্রি পরস্পরের? হুম, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে, ওটা কিন্তু স্পর্শক বরাবর, মানে ভিতরের দিক চলে গেল এইভাবে। ঠিক আছে? আর এটা কিন্তু লম্ব বরাবর, তার মানে এই দুইটার ভিতরে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে একটা কণা ঘুরতেছে এরকম, বা একটা বস্তু এরকম ঘুরতেছে, এর ব্যাসার্ধ, এই যে বৃত্তাকার মধ্যে ঘুরতেছে, এর ব্যাসার্ধ হচ্ছে তোমার 1 মিটার। এর প্রতি মিনিটে কয়টা করে পূর্ণ ঘূর্ণন দিচ্ছে? 60টি। 60টি করে ঘূর্ণন দিচ্ছে, বা 60 বার আবর্তন করতেছে প্রতি মিনিটে। তাহলে এখানে বলছে রৈখিক বেগটা কত, এই কণাটার রৈখিক বেগ কত, ওমেগা ইকুয়াল টু কত? তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি কত, রৈখিক বেগ কত? ওমেগা না, ভি চাইছে, রৈখিক বেগ চাইছে। এই কণাটার রৈখিক বেগ কত, ভি ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, নাকি? যেহেতু এই একবার বৃত্তাকার পথে করতেছে থিটা 90 ডিগ্রি, তাহলে এখানে ওমেগা মানে মনে আছে কি? ওমেগা মানে 2 পাই, ওমেগা মানে হচ্ছে 2 পাই/টি। তাহলে 2 পাই, টি মানে কত? টি মানে হচ্ছে তোমার টি বাই, সরি, এক, যে সময় লাগবে, তাহলে টি মানে হচ্ছে টি/এন। মনে আছে কি? একটা পূর্ণ পাক দিতে যে জি সময়, সময় স্যার। উপরে, তাহলে টি/এন যদি এখানে বসাই দিই, তাহলে এখানে কি থাকবে? টি নিচে থাকবে, উপরে থাকবে এন। তাহলে ওমেগা ইকুয়াল টু হলো 2 পাই/টি ইন্টু আর। বুঝছো? তাহলে 2 পাই/এন মানে কত? এন মানে কত? এন মানে 60। এন মানে 60টি পাক দিচ্ছে যে, এন মানে 60 লেখো, তাহলে গুণন 60। আর টি মানে কত? টি মানে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, কিন্তু আর মানে কত? 1 মিটার। তাহলে 60 কেটে গেল, আমাদের থাকলো কত? 2 পাই। পায়ের মান বসে দিলে 3.14 বসে দিলে পরে আমাদের 2 পাই মিটার/সেকেন্ড। বুঝছো? তাহলে তার রৈখিক বেগ হবে কত? 2 পাই মিটার/সেকেন্ড।
এটা হচ্ছে যে আমাদের এই যে ভি ইকুয়াল টু ওমেগা দিয়ে এই অঙ্কগুলো ছোট ছোট অঙ্কগুলো থাকে, এটা আমাদের মোটামুটি মনে রাখা লাগবে। এখন এখানে এই ক্ষেত্রে 60টি মানে হচ্ছে এন বোঝাচ্ছে, পাক সংখ্যা কোনটা? এন সমান 60টি, মানে 60 হচ্ছে এন বোঝাচ্ছে। হ্যাঁ, 60 বার আবর্তন। 60 মানে কি? 60, 60টি আবর্তন সম্পন্ন করলো, বা 60 বার আবর্তন কমপ্লিট করলো, বা 60টি ঘূর্ণন দিল, কথা আমার একই, জি বুঝছো? স্যার, জি স্যার। তাহলে এগুলো আমাদের মোটামুটি একটু খেয়াল রাখা লাগবে এই অঙ্কগুলো এটার ক্ষেত্রে। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রৈখিক গতি আর ঘূর্ণন গতির পার্থক্য কি। রৈখিক গতি হচ্ছে রেখা বরাবর, আর ঘূর্ণন গতি কোণ বরাবর, বৃত্তাকার পথ বরাবর, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে দেখো, কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এগুলো দিয়ে যদি আমরা রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণের সাথে হিসাব করি, তাহলে গতিসূত্রগুলো আমরা লিখতে পারি। ভি সমান কত? ইউ প্লাস এটি। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কি লিখবো? ঘূর্ণন গতিকে ভি মানে শেষ বেগ ওমেগা সমান ইউ মানে আদি বেগ মানে ওমেগা 0 প্লাস এর জায়গায় লিখবো আলফা টি। দেখছো? তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে একই রকম আমরা ইকুয়েশন ব্যবহার করতে পারবো। এইখানে কি হবে? এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এখানে আমরা লিখবো এস, এস মানে সরণটা কি? কৌণিক সরণ। কৌণিক সরণ মানে কেমন হবে দেখো, যদি এখান থেকে ঘূর্ণন শুরু করে এখানে যায়, তাহলে আমাদের যাবে কত? প্রথমে যদি থিটা 1 থাকে, থিটা থাকে, থিটা 0 থাকে আদি ঘূর্ণন, আর পরে যদি থিটা হয়, তাহলে কৌণিক সরণ আমার কত? কৌণিক সরণটা হচ্ছে থিটা মাইনাস থিটা নট না? তাহলে এখানে আমরা এস এর জায়গায় লিখবো থিটা মাইনাস থিটা নট, এস ইকুয়াল টু ইউটি মানে ওমেগা 0 টি প্লাস হাফ এর জায়গায় আলফা টি স্কোয়ার। বোঝা গেছে কি? আচ্ছা, আবার এখানে লেখে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 আইস এস। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আইস এ, এস এর জায়গায় লিখবো থিটা মাইনাস থিটা নট, মানে কৌণিক সরণ থিটা মাইনাস থিটা নট। বুঝছো কি? তো এইখানে আমরা এইভাবে আমাদের রৈখিক গতিকে, রৈখিক গতিতে যে ফর্মুলাগুলো ব্যবহার করব, কৌণিক গতির ক্ষেত্রে আমরা ঠিক একই সমীকরণগুলো ব্যবহার করে অঙ্কগুলো করা যাবে ঘূর্ণন গতির ক্ষেত্রে। এটা আমাদের মনে রাখা লাগবে, বুঝছো? আর ওই যে ওমেগা, কিছু ফর্মুলা আমাদের মনে রাখা লাগবে। ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই বাই টি, তাই না? টি মানে 1 জি আপন স্যার। এন, তার মানে আমরা 2 পাই এন, এন মানে কম্পাঙ্ক, বা এফ দিয়েও লেখে অনেক বইতে দেখবা 2 পাই এন, এটা মনে রাখা লাগবে। তো ওমেগার সংখ্যা হচ্ছে এটা, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর টি হচ্ছে পর্যায়কাল। এই সম্পর্কটা আমাদের মনে রাখা লাগবে, খুব লাগে কিন্তু এই সম্পর্কটা। আর এখান থেকে আরেকটা লিখতে পারবো হচ্ছে 2 পাই এন বাই টি, টু নাকি? পাই এন বাই টি, হ্যাঁ জি স্যার। এই এন আর এই এন এর পার্থক্য আছে কিন্তু। এই এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, এন বাই টি মানে হচ্ছে এন, আর এই এন হচ্ছে রেভলিউশন, নাম্বার অফ রেভলিউশন, বা ঘূর্ণন সংখ্যা, বা পাক সংখ্যা। বুঝছো? এই সংখ্যাগুলো মোটামুটি চিত্র আঁকায় ভালো করে প্র্যাকটিস করবা। আর ভি ইকুয়াল টু ওমেগা দিয়ে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন, এই ছোট ছোট অঙ্কগুলো আছে ওগুলো করবা। ছোট ছোট অঙ্কগুলো করে ফেলতে হবে ওগুলো। তো ঠিক আছে, এইটুকুই থাক, এই অঙ্কগুলো ছোট ছোট অঙ্কগুলো করে ফেলো। ভি ইকুয়াল টু আজকে যে ছোট ছোট অঙ্ক, এই আবার যে টি স্যার ইকুয়াল টু কত? মেসেঞ্জারে কয়েকটা অঙ্ক দিয়েছিলাম আপনার কাছে, একটা অঙ্ক ওগুলো কি স্যার দিছিলা? দেখেছেন? একটা অঙ্ক দেখলাম, কিন্তু ওই অঙ্ক তো তোমার, আমি তো খুঁজে পাই না তোমার, কিভাবে হয় অঙ্কটা? তো ডাটা মিসিং আছে মনে হচ্ছে। ওই অঙ্ক কি করছিলা তুমি? এস ওইটা ইকুয়াল ছাড়া টু, স্যার আরো বেশ কয়েক, হ্যাঁ, ওটা কোথায় আছে, মানে কোথাকার স্যার অঙ্ক? এক, স্যার এটা তো ওটা আপনার বইয়ে আছে, আপনার ইসাক স্যারের বই। ইসাকের বইতে এই অঙ্ক আছে। এস ইকুয়াল জি টু স্যার। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য তো এটা এটা হবে, তাই না? এই দুই জি ফর্মুলা স্যার। কিন্তু, কিন্তু ওখানে যেভাবে বলতেছে যে এইভাবে যখন শুরু করে তখনই শেষ হয়,
টাইমটা একই বলতেছে কিন্তু দূরত্ব তারা বলতেছে আলাদা, তাই বলতেছে না? দূরত্ব কিন্তু জি আলাদা স্যার। বলতেছে। তো এখান থেকে তো তোমার আসলে অজানা রাশি বেশি হয়ে যাচ্ছে। আমি অজানা রাশি তো ক্যালকুলেশন করা যায় না। আমি তোমারটা দেখে যতটুকু মনে হলো যে এখানে অজানা রাশি বেশি হয়ে যায়, ক্যালকুলেশন হয় না। অন্য কোনো ফর্মুলা দিয়ে তাহলে ডাবল অন্য ফর্মুলা দিয়ে করা লাগবে কিনা দেখতে হবে। আর একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? হ্যাঁ তো এ ভালো কথা। আণবিক পাল্লা এই মানে যে আর, এটা তো আমি করাইছিলাম না। আর সর্বাধিক পাল্লা এইচ, কত কোণে নিক্ষেপ করলে মানে থিটা জিরোর মান বাই করা লাগবে, তাহলে এইচ ইকুয়াল টু আর। এটা তো আমাদের বলছে সমান বসিয়ে দাও। এইচ এর মান কত? পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, 2g নাকি? হ্যাঁ, এইচ এর মান বসাই জি দিবা, স্যার। আর এর মান বসাই দাও। আর এর মান কত? ই স্কোয়ার। ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। হ্যাঁ তাহলে এই যে কাটিয়ে গেল, কাটিয়ে গেল, ইউ কাটিয়ে গেল, একটা ইউ থাকবে। ইউ না, ইউ স্কোয়ার স্কোয়ার কাটিয়ে গেল নাকি? সাইন টু আলফা এই যে ভেঙে নিবে এটা, সাইন আলফা কস আলফা ভেঙে নিয়ে এক সাইন আলফা, এক এক সাইন আলফা কাটে গেল। এখানে হবে হচ্ছে টেন আলফা মনে হয়, টেন আলফা সমান 2 হয়। আলফা ইকুয়াল টেন ইনভার্স 2 তো হয়। 10 অফ সমান 4 হয় না? ওই 4 হয় আর কি, টেন টেন ইনভার্স 4 হয় আলফার মান। তো এখানে আলফার মানটা পাওয়া যাবে, সমস্যা নাই। বুঝছো? ওই শর্তটা হলো মূল মানে স্যার এখানে। tan ইনভার্স 4, টেন ইনভার্স 4 কত জি স্যার হয়? tan ইনভার্স থাকলে স্যার মানে tan ইনভার্স 4 দিলে আসা হচ্ছে 75.96, কিন্তু বইয়ে উত্তর রয়েছে 15.96 ডিগ্রি। ভুল আছে, 75.96 হবে। এটাই হবে, এটাই হবে, বুঝছো? এটা ভুল আছে। তুমি এই ক্যালকুলেশনটা আবার করে নিবা, এই ইকুয়াল টু আর দিয়ে ক্যালকুলেশন করে নিয়ে দেখবা কি হয়, এই যে এটাই আসবে আসার কথা। আচ্ছা স্যার, তাহলে কি বইতে 90 থেকে বিয়োগ দিয়ে 15 বানাইছে নাকি স্যার? বইতে 90-তে পুনঃ বিয়োগ বিয়োগ বানানোর কোনো তো যৌক্তিকতা নাই। তুমি এখানে হিসাব করো না গে, তুমি বইতে কি বানালে ওই স্যার দিয়ে লাভ আছে? 75 হয়। হ্যাঁ তুমি জি স্যার, এই এটাই সমান হয়। আর, এটা বলছে আমাদের শর্ত তো এই, তারপরে সেখান থেকে থিটা বাইরে হয়ে যাবে অটোমেটিক। থিটা তো আমরা এটা ধরেই নিছি, তাই না? কেন আমি 90 থেকে বাদ দিতে যাবো? তাহলে আচ্ছা, ওটা ভুল ভালো কোনো আছে। বই বা গাইড, মানে কোশ্চেন প্র্যাকটিস করার জন্য এমন শোনো, কোনো গাইডের নাম বলেন তো কোনো স্যার। বইতেই, কোনো বইতে তুমি, সব বইতেই ভুল আছে। এবং উত্তর, বিশেষ করে উত্তরে, সব বইতে দেখবে উত্তরে দুই একটা করে ভুল আছেই, এবং ওটা আজীবন কালের ভুল, সব বইতে থাকবে, সব গাইডে তো আরো ভুল আছে। অতএব ওই কিছু কিছু ক্ষেত্রে তোমার মাথা গরম করলে চলবে না। আবার কিছু কিছু দেখবে ডাটা মিসিং আছে। ডাটা যেগুলোতে আবার মিসিং আছে, সেই ডাটা মিসিং এ তো আবার বেকায়দা সমস্যা। তুমি সারাদিন ধরে চেষ্টা করে পারবা না, ডাটা মিসিং থাকলেও অঙ্ক হয় না। যে স্যার একটা অঙ্ক করতে খুব সময় লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব সময় লাগবে, অঙ্ক মিলবে না শেষ পর্যন্ত ডাটা মিসিং যদি থাকে। আবার কথাবার্তা উল্টাপাল্টা আছে, তুমি বুঝতে পারতেছো না। অতএব সহজ বুদ্ধি হচ্ছে তোমার ওই যে বেশি ঝামেলা যেগুলো করবে, ডাটা মিসিং, তুমি বুঝতেছো না বা এলোমেলো কথাবার্তা, ওগুলো তুমি অ্যাভয়েড করে যাও। ওই একটা অঙ্কের জন্য তোমার মাথা গরম করে লাভ নাই, অনেক অঙ্ক আছে অন্যগুলো করো। আর কিছু কিছু আছে সূত্র মানে ভুল থাকে, সেরকম প্রিন্টিং মিস্টেক হতে পারে বা অনেক সময় ক্যালকুলেশনে ভুল থাকে, ওগুলো থাকেই। ওগুলো আজীবন, আগেও ছিল এখনো আছে, সব বইতে টুকটাক আছে। তবে এই ভুলগুলো ইসাক স্যারের বইতে বেশি আছে। ওই ইসাক স্যারের বই ওই ঠিক করে না, এমনি চলে তো। তুমি তুমি দেখবা যে তোমার কনসেপ্ট ঠিক আছে নাকি। কনসেপ্ট ঠিক থাকলেও মূল জিনিস উত্তর এদিক ওদিক হতে পারে, বা উত্তর অনেক সময় নাও মিলতে পারে, দুই এক পয়েন্ট এদিক ওদিক হতে